রায়, তুমি কি এখন কাল রাতে আমি দেরি করে শুতে এসেছি বলে ঝামেলা করবে? এটাই ঠিক করেছো? না না, তুমি রাত্রে দেরি করে শুতে আসবে, তুমি ভোর রাত্রির অবধি বান্ধবীকে নিয়ে আড্ডা দেবে, তাতে আমার কি? রায় দেখো, এগুলো আলোচনা করার জায়গা এটা নয়, তাই প্লিজ এই আলোচনাগুলো বন্ধ করো। এসব আলোচনার বিষয় এটা নয়। তুমি কি কখনো এটা নিয়ে আলোচনার মুডে থাকো? এটা নিয়ে কথা উঠলেই তো অ্যাগ্রেসিভ হয়ে যাও। সত্যি কথা বলতে আমিও আর চাই না এটা নিয়ে আলোচনা করতে। সহ্য করতে শিখে গেছি, যতদিন পারবো সহ্য করে যাব, আর যেদিন পারবো না আমি ওদিকটাই যাচ্ছি। কি সহ্য হয়ে গেছে তোমার? এটা নিয়ে বাড়িতে গিয়ে কথা বলি। এটা তুমি তুলেছো রাই, সো আনসার মি। আনসার মি। এবার ভেতরে চলো, আর বেশি সময় নেই। স্রোত, বি স্টেডি। চল। আটই এপ্রিল রাত্রিরে আপনি কোথায় ছিলেন? আমার বন্ধু আত্রের বাড়িতে। হঠাৎ বন্ধুর বাড়িতে থাকলেন? আপনার কি মাঝে সাঝেই মানে প্রায়শই এরকম গিয়ে রাত কাটান নাকি? নাকি জন্মদিন ছিল? না, কারো জন্মদিন ছিল না। তখন আমার হাজব্যান্ড কিছুদিনের জন্য বাড়িতে ছিল না। আমরা বন্ধুরা প্ল্যান করে একসঙ্গে থাকি। আমরা এর আগেও 5 জনে পড়াশোনার জন্য বা জাস্ট এরকম আড্ডা মারার জন্য একসঙ্গে থেকেছি। ও, স্লিপ ওভার। বাহ, দেশ বেশ এগিয়ে চলেছে। ম্যারিড মেয়েরাও দেখছি অন্যত্র রাত কাটায়। আশ্চর্য, আজকাল কোর্টে এরকম মানবাধিকার লঙ্ঘনকারী মন্তব্য করা হয়। একদম ঠিক বলেছিস স্রোত, একেবারে মুদ্রার জবাব দিয়েছিস। অবজেকশন ইওর অনার। আমি জানি মিস্টার হাসদা আপনার অবজেকশন আছে। ইয়েস, সাস্টেন্ড। মিস্টার মিত্র, এই ধরনের মোরাল পলিসিং কমেন্ট উইল নট বি এন্টারটেইনড ইন দ্য কোর্ট। নাও প্রসিড। কিন্তু স্লিপ ওভার থেকে আপনি তো স্লিপ করে বেরিয়ে গিয়েছিলেন ডক্টর সুতোষিনী। আপনাকে পুলিশের লোক NH-19 দুর্গাপুরের কাছে স্পট করে। না, সেটা সম্ভব না। তখন আমি আত্রের বাড়িতে থাকি, মানে আমরা 5 জন। আপনি জিজ্ঞেস করে নিতে পারেন ওদের। ইওর অনার, ওখানে উপস্থিত বাকি 4 জনই কিন্তু সাক্ষ্য দিয়েছে যে স্রোতস্বিনী ওদের সঙ্গেই ছিল। ইওর অনার, আত্রেই বাবা মা ক্লিয়ারলি এ ব্যাপারে কিছু বলেননি, শুধু বলেছেন নিশ্চয়ই ছিল। কোনো নিশ্চয়তার সঙ্গে এই কথাটা বলেননি। তার কারণ ওরা ওর মেয়েদের বন্ধুদের সঙ্গে বসে থাকেননি। প্লিজ আপনারা এইভাবে তর্কাতর্কি করে আদালতের সময় নষ্ট করবেন না। প্রসিকিউশন, নাও প্রসিড। পরদিন সকালে সার্থক সেনগুপ্ত যখন আত্রেয়ীদের বাড়ি গিয়েছিলেন, তখন কি আপনি ওখানে ছিলেন? না, আমি বাড়িতে গেছিলাম। আমার ফোনটা আত্রেয়ীদের বাড়িতে ফেলে এসেছিলাম, তাই সার্থক আমাকে কন্ট্যাক্ট করতে পারিনি। আর আমার দিদি ভাইয়ের হসপিটালে ভর্তি হওয়ার খবরটাও কি আমাকে দিতে পারেনি। আমি বাড়িতে গিয়ে কিছুক্ষণ পর সেই খবরটা পাই, আর জানার সঙ্গে সঙ্গে আমি হসপিটালে চলে যাই। ইওর অনার, এই প্রতিটা কথার কিন্তু সাক্ষী আছে এবং তাদের সাক্ষ্য কিন্তু আদালতে নেওয়াও হয়েছে। আপনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন ডক্টর সুতোষিনী। আমি বলে দিই ঠিক কি কি ঘটেছিল। আপনি খুব স্মার্ট বুদ্ধিমতী মেয়ে, আর সেই জন্যে আপনি যে উমুলপুর গিয়েছিলেন সেটা যাতে আপনার মোবাইল লোকেশন ট্র্যাক করে ধরা না যায়, সেই জন্য আপনি মোবাইলটাকে বাড়িতে রেখে গিয়েছিলেন। আপনি গাড়ি নিয়ে উমুলপুর পৌঁছন মধ্যরাতে। সেখান থেকে পরদিন সকালে বেরিয়ে আসেন এবং কলকাতায় পৌঁছতে পৌঁছতে ঘটে যায় অনেকগুলি ঘটনা। আপনার দিদি হাসপাতালে ভর্তি হন, কিন্তু আপনি সেখানে নেই। পুলিশ অভিযানের কথা জেনে ডক্টর সার্থক কিন্তু রিটার্ন করতে থাকেন এবং রাস্তায় অফিসার খান ওনাকে জানান যে আগের রাত্রে আপনি উমুলপুরের দিকে গিয়েছিলেন। আর তার কাছে ফোন আসে
রায়পূর্ণা দেবীর হাসপাতালে ভর্তি হওয়ার পর। উনি উমলপুর যাওয়া স্থগিত রাখেন এবং কলকাতায় ফিরে আসেন এবং আত্রেয়ীর বাড়িতে যান, কিন্তু সেখানে আপনাকে পান না। ক্ষিপ্ত ডক্টর সেনগুপ্ত হাসপাতালে পৌঁছন, কিন্তু আপনি হাসপাতালে পৌঁছন সবার শেষে। কারণ কলকাতায় ফিরতে আপনার দেরি হয় আর আপনি সোজা চলে গিয়েছিলেন হাসপাতালে। অসম্ভব বুদ্ধি ধরেন আপনি। আপনি ওই গাড়িটা করে কলকাতায় ঢুকেছিলেন আর তারপরে ট্যাক্সি করে হাসপাতালে যান। আপনি এত কিছু করেছিলেন কারণ আপনি আপনার বোনকে চিনে গিয়েছিলেন, আর আপনি আপনার বোনকে সাবধান করতে এতটা ডেসপারেট হয়েছিলেন যে এতগুলো ঘটনা ঘটিয়েছেন। Objection, Your Honor. Your Honor, দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও প্রশ্ন উত্তরের পর এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রসিকিউশনের কাছে কিছু হাইপোথিসিস আছে, কোনো সাক্ষ্য বা প্রমাণ নেই। সম্পূর্ণ ভুল দুটি মানুষকে পিয়ালবনি ঘটনার জন্য গ্রেপ্তার করা হয়েছে, আর তার অর্থ হচ্ছে আসল দোষীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ দাবি করেছে যে এই ক্রান্তিভূষণ নাশকতাবাদী, তাকে অস্ত্র আইন প্রয়োগ করা হয়েছে, অথচ যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে তার হাতে কোনো অস্ত্রই পাওয়া যায়নি। প্রসিকিউশন বলছেন যে তার একটি দল আছে, যে দল কোনো গুলিই ছোড়ে। কি অদ্ভুত না? হ্যাঁ, ইওর অনার, আমার মনে হচ্ছে প্রসিকিউশন পুরো ঘটনাটা সাজিয়েছে তার ধারণা, যে কারণে শুনানি শুরু থেকে শেষ অবধি একই চক্রে বারবার ঘুরে গেছে একই প্রশ্ন আর একই কথা। তাই নতুন তথ্য কিছু আমরা হাতে পাইনি বা আদালতের কাছে হাতে আসেনি। তাই ডিফেন্স দাবি করছে যেহেতু অভিযুক্তদের কোনো অপরাধ প্রমাণিত হয়নি, তাই ক্রান্তিভূষণ ও নীলাঞ্জনাকে বেকসুর খালাস করা হোক। এই আদালত পুলিশকে নির্দেশ দিচ্ছে পিয়ালবনি মেডিকেল ক্যাম্পে হামলার আরো গভীরভাবে তদন্ত করুন। তারা বোঝার চেষ্টা করুন কি কারণে স্থানীয় মানুষের সাহায্য তারা পাচ্ছেন না। তাদের নিজেদের যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটি সংশোধন করে পুলিশকে সাধারণ মানুষের বিশ্বাস জয় করতে হবে। এই আদালত পুলিশকে এই ঘটনার রিইনভেস্টিগেশনের আদেশ দিচ্ছে। আর যেহেতু দীর্ঘ সময় ধরে পুলিশ এই ঘটনায় অভিযুক্তদের যোগাযোগের কোনো প্রমাণ দাখিল করতে পারেননি, তাই ক্রান্তিভূষণ ও নীলাঞ্জনা মুখার্জিকে বেকসুর খালাসের নির্দেশ দেওয়া হচ্ছে।
চলে গেলি নীলু, এত দূরে চলে গেলি যে কোনোদিন আর ডাকলেও ফিরে আসবি না। তুই কোথায় চলে গেলি নীলু? ও নীলু, ও নীলু। মা আসতে বলুন, পুলিশের লোক চারপাশে আছে, কি দরকার আবার তাদের মনে সন্দেহ জাগিয়ে? পুলিশের লোক এখন এখানে কি করছে? ওকে তো সবাই ছেড়ে দিল, তাহলে এবার চলে যায় না কেন এখান থেকে? ওদের এখনো অনেক কাজ আছে, ওরা যেখানে ছিল সেখানে কি অনেক ফর্মালিটিস করতে হবে। আরে এখানে এইসব মিটে গেলে যাবি তো বাড়িতে? আবার এই অশান্তি এদের বাড়িতে ফিরে আসছে। এবার যে কি কি করবে কে জানে। তোমাকে সেদিন বলছিলাম না সার্থক, এই 3 বোনের ইকুয়েশন আমি, তুমি বা আমরা বাইরের কেউই কোনোদিনও বুঝবো না। কেন যে এত কিছুর পরও নীলাঞ্জনাকে নিজের মতন ছেড়ে দেয় না এরা, জানি না, বুঝে উঠতে পারি না। কিরে বল, যাবি তো বাড়িতে? না, আমাকে তোমাদের সঙ্গে ফিরতে বলো না মা। তোমাদের সাজানো সংসারে আমি আর মানাই না। তোমরা তোমাদের মতো ভালো থেকো, আমাকে অন্য কোথাও ফিরতে হবে। এই ছেলেটাকে বিয়ে করেছিস নাকি? করেছি মা। ও আমাকে দুনিয়াটা একটা অন্যরকম চোখে, অন্যরকম মন দিয়ে দেখতে শিখিয়েছে। আমাকে যে ওর সঙ্গে যেতেই হবে। আমার দুনিয়া দেখার চোখ, মন ও বদলে দিয়েছে। আর কেনই বা তোমাদের সঙ্গে আমায় যেতে বলছো? গেলেই তো আবার সেই নিত্যদিনের অশান্তি, ঝামেলা। তার সেটাই ভালো হলো না? তোমরা জানলেই যে আমি কোথায়, আমি জানতে পারলাম যে তোমরা ভালো আছো, এই ভালো। আমার দূরে দূরেই থাকা ভালো মা। মা, কান্নাকাটি করো না আর, ওকে একটু ওর মতো থাকতে দাও। তুমি তো চাও বলো ভালো থাকুক। নীলু ভালো থাকবে ওখানে। শুধু যাওয়ার আগে একবার বলিস, হ্যাঁ? আমার মেয়েটাকে একবার তোকে দেখাবো। আমার মেয়েটা তার মাসিমণিকে চিনবে না, এটা তো হতে পারে না। ভালো থাকিস, হ্যাঁ? খুব ভালো থাকিস। আর থ্যাংক ইউ বলবো না তোকে, সেটা বড্ড ছোট শব্দ হয়ে যাবে। তুই যা করেছিস আমার জন্য। ভালো থাকিস, হ্যাঁ দিদি ভাই, ভালো থাকিস। দেখা হবে রে মেজদি ভাই। আসছি।
একটা বিরাট টেনশন নামলো। একটা সময় ভয় করছিল আমার। পিপি যেভাবে চেপে ধরেছিল স্রোতকে, এদিক ওদিক একটা কথা বলে ফেললেই শেষ, একদম শেষ। রাই, আমি কিছু বলছি, কথা বলছি তোমার সঙ্গে রাই। আর গাড়িতে কিন্তু আর কেউ নেই। শুনতে পাচ্ছি আমি। শুনছো সেটা আমিও জানি, কিন্তু সহজভাবে রেসপন্ড করা যায় না নাকি আমার সাথে সহজভাবে কথা বলা যায় না বলে কথা বলছো না? তাই আমার ভালো লাগে না রাই, আমার একদম ভালো লাগে না। ভালো না লাগার মতো কি হয়েছে? অনেক কিছু, যেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, তার জন্যই বেশি আমার আরো খারাপ লাগছে। আমি তো তোমাকে কোর্টে আসতে বলিনি। তোমার অনিচ্ছা থাকা সত্ত্বেও তুমি কোর্টে আসতে গেলে কেন? ও, তোমার এটা মনে হলো? বেশ, আমি কোর্টে না এলেই বোধহয় ভালো হতো, তাই না? তাহলে তোমাকে এভাবে আপসেট হতে হতো না। আমি আপসেট হয়ে আছি? আমার কোনো অভিব্যক্তিতে সেটা ধরা পড়েছে বলে তো আমার মনে হয় না। তোমার এই চুপ হয়ে যাওয়াটাই তো একটা আলাদা অভিব্যক্তি। নো রিয়াকশন হয়ে যাওয়া, নিজেকে আলাদা করে নেওয়া, এগুলোই তো সব বলে দেয়। তো আমার এই চুপ হয়ে যাওয়াটা কি বললো? আমি না এলে বাড়ির সবার সঙ্গে আনন্দ করতে পারতে, 3 বোনে ঘুরতে পারতে। কোর্টে দাঁড়িয়ে তোমাদের যা বন্ডিং দেখলাম, তাতে মনে হচ্ছিল নীলাঞ্জনার সাথে কোনোদিনও তোমার কিচ্ছু হয়নি। সব পুরনো কথা মনে রেখে জীবনে এগুলো তো এই অবধি আসতেই পারতাম না, তাই না? তাছাড়া কোর্টের অর্ডার, জেলে পৌঁছে সব ফর্মালিটিস করতে করতে নীলুর বেরোতে বেরোতে কাল। আজ তো সেরকম কোনো প্ল্যান থাকার কথা নয়। সেটা না হোক, অন্য কোনো প্ল্যান ছিল হয়তো, কোথাও গিয়ে সেলিব্রেট করা, আনন্দ করা। আমাকে বললেই তো হতো, আমি ডিরেক্ট সেখানে চলে আসতাম। আমার আনন্দের প্রকাশটা এমনই অনির্বাণ। তুমি কবে বিরাটভাবে কোনো কিছু সেলিব্রেট করতে দেখেছো? আমাকে দেখে ইরিটেট হয়েছো? তোমার মুখ তো তাই বলছে। অনির্বাণ, আমি ইরিটেটেড বা আপসেট কোনোটাই নই, শুধু একটু কনসার্ন ছিলাম তোমাকে নিয়ে। তাই তোমাকে বলেছিলাম যে কালকে এত রাত করে তুমি শুতে এলে, আজকে সকালবেলা মিটিং করেছো, আমি জানি সেটা ঠিকঠাক করে ঘুম হচ্ছে না তোমার, তার মধ্যে আবার আজকে কোর্টে এলে। আমি সেই জন্যই জাস্ট শুধু তোমাকে জানিয়েছি। আমি কি তোমাকে নিয়ে এতটুকু বদার্ড হতে পারি না, তাই তো? এনাফ রাই, এনাফ। বারবার একই কথা কেন বলছো বলো তো? আমার সারা রাত ঘুম হয়নি, আমি ভোরবেলায় ঘুমোতে গেছি। হ্যাঁ, গেছি ঘুমোতে, হ্যাঁ হয়নি সারা রাত ঘুম। তা কি হয়েছে তাতে? একই কথা বারবার বলে যাচ্ছ তখন থেকে। আমি কি সেটা নিয়ে কোনো কমপ্লেন করেছি, অভিযোগ করেছি যে আমার রাতে ঘুম হয়নি, আমি ভোরবেলায় ঘুমোতে গেছি? আমি তো দিব্যি সকালে উঠে অফিসে গেলাম, মিটিং সারলাম, অফিসে সব কাজকর্ম সারলাম, তারপর কোর্টে এলাম। হ্যাঁ হ্যাঁ জানি আমি, তুমি আমাকে বলনি কোর্টে আসতে, আমি নিজের ইচ্ছে এসেছি। কিন্তু তুমি বারবার রাতে ঘুম হয়নি তোমার, ভোরবেলায় ঘুমোতে, এই প্রসঙ্গটা কেন তুলছো বারবার? কি হিন্ট করতে চাইছো এক্স্যাক্টলি যাই আমাকে বলবে প্লিজ? ইরিটেটেড আমি না অনির্বাণ, তুমি নিজে হয়ে আছো। আর আমি কোনো কিছু হিন্ট করতে চাইছি না, কিছু বলতেও চাইছি না তোমাকে। আমি কনসার্ন থেকে যা বলার বলেছি, তোমার সমস্যাগুলো তোমাকে বলেছি। আমার কোনো সমস্যা নেই রাই, আমার কোনো কিছুতেই কোনো সমস্যা নেই রাই। আমি আমার জীবনের অনেকটা সময়, অনেকগুলো বছর মুম্বাইতে কাটিয়েছি। আর মুম্বাইতে না এই রাত 10টা 11টা, এটা রাত নয়, সন্ধে। লোকে 10টা 11টা অব্দি কাজ করে আর তারপর সোশ্যালাইজ করার সময় পায়, পরদিন আবার সকালে কাজে ছোটে। আমি এই জীবনে অভ্যস্ত রাই, অনেক বছর এই জীবনটাই কাটিয়েছি আমি। আর সিমিও মুম্বাইয়ের মেয়ে, ওর কাছেও এই জীবনটা নতুন কিছু নয়। ও এই জীবনের সাথে অভ্যস্ত, ও চেনে এই জীবনটাকে। তুমি নিজে থেকে এত কিছু কেন এক্সপ্লেন করো আজকাল? আমি কি তোমার কাছ থেকে মুম্বাইয়ের লাইফস্টাইল সম্পর্কে কিছু জানতে চেয়েছি, না সিমরানের কোনো কথা উঠেছে? কিন্তু জানতে তো হবে রাই, যেটা ফ্যাক্ট সেটা তো জানা দরকার, জানা উচিত। আর সেটা জানলে তোমার সুবিধা হবে। আসল বিষয়টা কি জানো রাই, তোমার জানার দেখার পরিধিটা না খুব ছোট। নিজের বাড়ি ছিল আগে, তারপর এই বাড়ি, হ্যাঁ মাঝে অফিস কলেজ ছিল। তুমি তো ঘরোয়া টাইপস মেয়ে, বাইরের জগৎটাকে খুব বেশি দেখোনি, চেনো না। বাট আই হ্যাভ আ সাজেশন ফর ইউ, ট্রাই টু নো দ্য আউটার ওয়ার্ল্ড। বাইরের জগৎটাকে একটু দেখার চেষ্টা করো, তাতে তোমারই ভালো হবে। আর তোমার চারপাশের মানুষের চাপটা কমবে।
বোঝা গেল কথাগুলো? তুমি এর আগেও অনেকবার আমাকে কথাগুলো বুঝিয়েছো। তুমি বুঝিও না বোঝার ভান করেছো, তাই তো? নাকি বুঝতে চাইছো না? ভান করাটা আমার ধাতে নেই, না হলে হয়তো। যাকগে, বোঝা না বোঝা নিয়ে এত কথা যখন উঠলই, তখন সত্যি আমার কিছু একেবারেই কিছু না বোঝা কয়েকটা কথা তোমাকে বলি। সত্যি সত্যি অনেক কিছু আমি বুঝতে পারছি না, আর সেটা নিয়ে আমার মনের মধ্যে নানা রকম টানাপোড়েন চলছে। কি নিয়ে? তুমি তোমার লক্ষ্য পূরণ করেছো, তার জন্য আমি অভিনন্দন জানাতে পারছি না, কারণ তুমি যা করেছো সবটা ঠিক নয়, সবটা আমি সমর্থনও করি না। কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছিলে, তাই আটকায়নি, সার্থকও সমর্থন করেনি। তবু ওকে বলেছিলাম তোমার পাশে থাকতে, সেটা হয়তো ওর মনে ধরেনি। বাবা, আমি কিন্তু ওকে সবসময় সাপোর্ট করেছি, এমনকি কোর্টে ও যাতে মিথ্যেবাদী প্রমাণ না হয় সেই চেষ্টাও করেছি। শেষ মুহূর্তে হয়তো তোমার বিবেক জাগ্রত হয়েছিল। যাক, যা ঘটার ঘটে গেছে, কোনো বড় রকমের দুর্ঘটনা ছাড়া। এবার স্রোত, তোমার বকুনি খাওয়ার পালা। অনেকগুলো কথা বলবো, তোমাকে শুনতে হবে। বাপি, বকুনিটা পরে হলে হয় না? আমার খিদে পেয়েছে। পাক, খাবার রেডি হচ্ছে, আসছে, ততক্ষণ বসো। পিসিমণি কোথায়? পুজো দিতে গেছে তোমার নামে। মনটা আমার তো আধখানা হয়ে গেছে যবে থেকে এই কোর্ট কাছারি সব শুরু হয়েছে। কি চিন্তায় ফেলেছিলে তুমি বুঝতে পারছো? কিন্তু আজকে নো ছাড়াছাড়ি। আমার বকুনির হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তুমি বসো। বাবা, তুমি ওকে কড়া করে বলো প্লিজ, তুমি আর ওকে প্রশ্রয় দিও না। ও এইভাবে রিস্ক নিয়ে চললে একদিন কোথায় গিয়ে দাঁড়াবে ও নিজেও সেটা বুঝতে পারছে না, ওর অল্প বুদ্ধিতে। বাপি, তুমি দেখলে ও কিন্তু আমাকে অল্প বুদ্ধি বলল। আসলে নির্বোধ শব্দটা অনেকবার ব্যবহার করেছি তো তোমার জন্য, তাই অল্প বুদ্ধিই বললাম। এই তুমি কেন? বসো, দিস ইজ সিরিয়াস। হয়তো আমি বোকা বলেই বুঝতে পারছি না, কিন্তু আমি সত্যি বুঝতে পারছি না অনির্বাণ। সিমরান তোমার এত কাছের বন্ধু, তোমরা ফ্যামিলি ফ্রেন্ডস, এত ভালো সম্পর্ক তোমাদের, তাহলে আমাদের বিয়েতে সিমরান এলো না কেন? আচ্ছা, আমাদের বিয়ের কথা বাদ দাও, আমাদের বিয়ের পরও তুমি তোমার বন্ধুদের নিয়ে শুধু একটা পার্টি দিয়েছিলে, শুধু আমার সঙ্গে তোমার বন্ধুদের আলাপ করিয়ে দেবে বলে। কই, তখন তো সিমরানের প্রসঙ্গ একবারও আসেনি, একবারও ওঠেনি। কিন্তু এমনটা নয় যে তুমি ওকে নিয়ে আলোচনাই করোনি, তোমাদের মধ্যে আলোচনা চলতো ওকে নিয়ে। তোমার সঙ্গে কোয়েলের ডিভোর্সের পর আন্টি তোর প্রসঙ্গ তুলেছিলেন, আন্টি চেয়েছিলেন যাতে তোমার সঙ্গে ওর বিয়ে হয়। তার মানে ওকে নিয়ে আলোচনা হয়েছে। আমি মানলাম যে তুমি পার্টিসিপেট করোনি, তাতে তুমি চাওনি ওর সাথে বিয়ে করতে, মানলাম সেটা। কিন্তু ওকে নিয়ে আলোচনা যখন হয়েছে, ওর প্রসঙ্গ যখন উঠেছে, তুমি তারপরও একবারও ওর কথা আমার কাছে বললে না কেন? লুকিয়ে গেলে কেন তুমি? এই এতগুলো কেনই না আমাকে হন্ট করে বেড়ায়। এই প্রশ্নগুলোর জন্যই আমার মন অবুঝের মতো হয়ে যাচ্ছে। তোমার প্রশ্নগুলো ঠিক প্রশ্ন নয়, রাই, এক প্রকার সন্দেহের বহিঃপ্রকাশ। তুমি আজ যা দেখছো তার অস্তিত্ব তোমার সাথে সম্পর্কের পর থেকেই। তুমি কেন জানতে পারোনি সেটাই তোমার জিজ্ঞাস্য। আমি তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করছি না, শুধু জানতে চেয়েছি তোমার সেটা কি সন্দেহ বাতিগ্রস্ত বলে মনে হলো? এই প্রশ্নগুলোর উত্তরটা পেলে অস্থিরতাটা হয়তো একটু হলেও কমতো। ওকে, বলছি। তুমি জানতে চাও তো? কারণ আমি আমার জীবনের শান্তিটাকে, পিসকে আমি বেশি প্রায়োরিটি দিই। মানে আমি কি অশান্তি করছি? করছো তো বটেই, আর তখনও করতে। আমি জানতাম তুমি তখন যদি এই বিষয়টার ব্যাপারে জানতে, তুমি একটা নন ইস্যুকে ইস্যু তৈরি করতে, কারণ এই পুরো ব্যাপারটাকে তুমি স্পোর্টিংলি নিতে পারতে না। আসলে কি বলো তো, তোমার মনটা খুব ন্যারো। ওই যে বললাম, তোমার চেনা পরিধি, তোমার দেখার জানার পরিধিটা খুব কম, ছোট্ট।
তাই তুমি এসব ব্যাপারে জানতেই চাওনি, কখনো জানতে পারোনি। তার মানে আমার সঙ্গে যখন তোমার বিয়ে হয় তখন তোমার ব্যাক অফ দ্য মাইন্ড এই কথাগুলো তুমি মানতে যে আমি একজন ন্যারো মাইন্ডেড মেয়ে, তারপরে ওই বিয়েটা করে ফেললে। আই এম সরি রাই, আই এম সরি। আমি ওরকম ন্যারো মাইন্ডেড কথা বলতে চাইনি তোমাকে। প্লিজ রাই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মুম্বাইতে শুধুমাত্র সিমরানি আমার বন্ধু ছিল না, আমার আরো অনেক বন্ধু ছিল। রুদ্রাংশ, আকাঙ্ক্ষা, রুহানি, আমান, ইয়াসমিন, আমাদের একটা বড় গ্রুপ ছিল, বিরাট গ্রুপ ছিল। আমরা সবাই মিলে বম্বে চৌপাটিতে যেতাম, ওখানে গিয়ে হুল্লোড় করতাম, আরো অনেক কিছু। কিন্তু এদের সঙ্গে তো আন্টি তোমার বিয়ে ঠিক করেনি। রুহানি, আকাঙ্ক্ষা, ইয়াসমিন, এদের সঙ্গে তো তোমার বিয়ের কথা ঠিক হয়নি, তাই না? ফাইন, ঠিক আছে, বলো তাহলে। তুমি আমায় বলো কি বলতে হবে, শিখিয়ে দাও আমাকে। না না, তুমি বলো না, যা বলতে হবে আমি সেটাই বলছি। কিসে খুশি হবে তুমি বলো আমাকে। তুমি সিমরানের কথাটা কেন একবারের জন্য আমার কাছে বললে না? কেন? আমার অদ্ভুত লাগে এটা ভেবে। এই প্রশ্নগুলো সবসময় আমাকে হন্ট করে বেড়ায়। তুমি একবারের জন্য প্রসঙ্গ কেন তুললে না? দেখো, এতগুলো দিন ওই বাড়িতে আছে, আমার সঙ্গে ওর এত ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, তারপরও আমার মাথায় আসে এই কথাগুলো। আমি ওর নামটাই জানতাম না। শি ওয়াজ সামওয়ান স্পেশাল ইন ইয়োর লাইফ, তাই তো? সেই জন্যই তো তুমি বলোনি আমাকে। সেই জন্যই কি তুমি বলোনি আমাকে? বোর ফিল করছো, বোর হচ্ছ তাই না? মাঝে দুদিন ঝামেলা অশান্তি হয়নি আমাদের মধ্যে, তাই তুমি এসব কথা তুলে এখন অশান্তি বাঁধাতে চাইছো, তাই তো? আমি ভাবলাম স্রোতের পাশে আজকে থাকি। নীলু আমার কেউ না, কিন্তু স্রোতকে আমি লিটল সিস বলে ডাকি। আর শুধু ডাকি না, ওকে আমি আমার ছোট বোন বলে মানি, ওকে সেই চোখে দেখি আমি। আজকে এরকম একটা ক্রুশাল দিনে ভাবলাম ওর পাশে থাকবো। কোর্ট থেকে বেরোনোর পর ওকে নিয়ে আমরা সবাই মিলে কোথাও গিয়ে একটু বসবো, একটু খাওয়া দাওয়া করবো, একটু আনন্দ হবে, ও একটু স্ট্রেস রিলিফ হবে, একটু বেটার ফিল করবে ও। তা না, আমারই ভুলটা আমারই। আমার লাইফটাই না হেল হয়ে যাচ্ছে একদম। সরি, 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 I didn't mean it. আচ্ছা, ভুল হয়ে গেছে, আই অ্যাডমিট, ভুল হয়ে গেছে। অত রাত অব্দি আড্ডা দেওয়াটা আমার ভুল হয়েছে। মন থেকে বলছি, আর হবে না কখনো, আই প্রমিস। কি ভয়ঙ্কর বিপদের মুখ থেকে ফিরে এসেছিস তুই বুঝতে পারছিস? তুই যেটা করেছিস নিজের সিদ্ধান্তে করেছিস, নিজের বুদ্ধিতে, নিজের ইমোশনে। এখন সময়টা অ্যাসেসমেন্টের। যেটা করেছো সেটা ঠিক করেছো কি করনি। বিপদের মুখ থেকে ফিরে এসেছি তার মানে কিন্তু এটা নয় যেটা করেছি আমি ঠিক করেছি, খুব বুদ্ধিমানের কাজ করেছি। বাবা, ওকে অত মিষ্টি করে বললে না ও আরো প্রশ্রয় পাবে। ওকে কড়া করে বলো। কলেজে যেমন তুমি তোমার অবাধ্য স্টুডেন্টদের বলতে সেইভাবে বলো, বাবা আমি তোমার রাগী চেহারাটা দেখেছি, সবাই কলেজে তোমাকে ভয় পেত, সেই ভয়টা ওকেও দেখাও। ও যেটা করেছে সেটা অন্যায় করেছে, যে রাস্তাটা ও চুজ করেছিল সেটা মিথ্যে রাস্তা, সেটা অন্যায়। আমি ন্যায় না অন্যায় এ ব্যাপারে যেতে চাইছি না। অনেক সময় যাকে অন্যায় বলে দাগিয়ে দেওয়া হয়, বৃহত্তর মানবিকতার বিচারে সেটা হয়তো অন্যায় নয়। আর সত্যি মিথ্যে সেটা সিচুয়েশনের উপর নির্ভরশীল, খুব আপেক্ষিক, রিলেটিভ। দেখেছো, তুমি সেই ওকেই সাপোর্ট করছো। ওর জায়গায় যদি আমি থাকতাম তাহলে এতক্ষণে আমাকে চাপখানো বাদ দিয়ে বাকি সবকিছুই করে ফেলতে। শুধু ওকেই কিছু বলছো না। বাবা, এইভাবে কিছু বদলাবে না। তুমি দেখবে আবার ও কিছু একটা বাঁধিয়ে বসবে। যাকে আমি কেন এসবের মধ্যে ঢুকছি, আমার কি দেয়? এরপর যদি আর কোনো ঝামেলা হয় তাহলে এবার তোমরা ফেস করবে। আমি ওপরে যাচ্ছি।
আমি এই রকম হাস্যকর বকাবকিতে নেই। সেই ভালো, তোর সামনে সব কথা তো বলা যাবে না, অকারণে লম্পজম্প করে পরিস্থিতি বিগড়ে দিবি তুই। তুই যা যা। হ্যাঁ সেই যাচ্ছি। কি ভয়ানক খাদের মধ্যে তুই পড়ে যেতিস এটা রিয়েলাইজ করতে পারছিস? তোর সমস্ত কিছু শেষ হয়ে যেত, এটা বুঝতে পারছিস? চুপ করে আছিস কেন? মৌনব্রত নিয়েছিস? জানো বাপি, তখন একটা সময় সত্যিই মনে হচ্ছিল আর বোধহয় পেরে উঠবো না। সত্যি মনে হচ্ছিল সামনে সামনে একটা বিরাট খাদ, আর আমি সেদিকেই চলে যাচ্ছি। কেউ আমাকে ঠেলে ফেলে দিচ্ছে তার মধ্যে। কি বুঝছিস? তখন যেটা করেছিস তখন ঠিক মনে করেই করেছিস সেটা তো জানি, কিন্তু খুব কি কাজের কাজ করেছিস বলে মনে হচ্ছে? তাহলে কি করতাম বলো তো বাপি? ওইভাবে মেজদি ভাইকে আবিষ্কার করার পর সবকিছু কেমন গুলিয়ে গেছিল আমার। তখন আমি পারিনি ওই ইনডিফারেন্ট হতে। আমরা অনেক রাগারাগি করেছি, ঝামেলা করেছি, কিন্তু সেটা তো পারিবারিক স্পেয়ারে। এ কোথায় এসে পড়লো মেজদি ভাই? এই পথে এগোলে তো মরে যাবে। আমরা একে অন্যের উপর রাগ করেছি, কখনো মুখ দেখবো না বলেছি, কিন্তু সেই মানুষটা, আমার বারবার ভুল করা মেজদিটা, ও মরে যাবে, এটা আমাকে পাগল করে দিচ্ছিল। ওকে বাঁচানোর তো আর কোনো উপায় ছিল না, বলো বাপি? তবে এত কিছু তো হতোই না। কিন্তু তোমার ছেলে, তোমার ওই সার্থক নামা ছেলে, সে যদি মেজদি ভাইয়ের কথাটা শুনে ওরকম হাড়ে রেড়ে করে ঝাঁপিয়ে না পড়তো, সে তো পারলে ইন্টারপোলেই খবর দিয়ে দেয়, তার এত রাগ। শোনো, আমার ছেলেকে নন্দ ঘোষ ঠাউরিও না। যাকে সে প্রাণের থেকে বেশি ভালোবাসে সে গুলি খেয়ে বসে আছে। কে গুলি করেছে, কেন গুলি করেছে সেটা জানতে সে মরিয়া হয়ে উঠবে না? বাপি, আমি তো মেজদি ভাইয়ের কথাটা পুলিশকে জানাতে বারণ করেছিলাম, সে কথা তো শুনলো না।